নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো, পড়াশোনার মধ্যেই রয়েছো এবং আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত সেগুলো সম্পর্কে সচেতন রয়েছো। তো সেই রকমই আজকের একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যেটা একটা বিল, যে বিলটা পাস হয়ে গেল। বিলটা হচ্ছে জন্ম মৃত্যু আইন। নতুন এই আইনে কি বলা আছে? এটাতে কি কোনো ভয়ের কোনো ব্যাপার, না এটাতে সুবিধাই হবে? সবকিছু নিয়ে আজকে আমরা এই বিলটায় আলোচনা করব, তাই দেখতে থাকো অবশ্যই পুরো ভিডিওটা, এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। চলো তাহলে শুরু করি। তাহলে শুরু করার আগে প্রথমে একটুখানি বলে নেওয়া দরকার, আমাদের এডু নলেজের যে ইউটিউব চ্যানেলটা আছে, আশা করি তোমরা প্রত্যেকে এটাকে সাবস্ক্রাইব করেছো এবং সেখানে ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক দিয়ে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। সেখানেই আমাদের মেটেরিয়াল, ইউটিউবে যা যা ক্লাস হয় সব মেটেরিয়াল কিন্তু সেখানে আপলোড করে দেওয়া হয়। এছাড়া যদি তুমি এখান থেকেই মনে করো স্ক্যান করেও তুমি কিন্তু ডিরেক্টলি তুমি টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। আমাদের এখানে এই মুহূর্তে যে সমস্ত ব্যাচগুলো চলছে, যে ব্যাচগুলো তোমার আপকামিং সব ধরনের পরীক্ষায় কাজে লাগতে পারে, যেমন ধরো WBCS 2025-এর একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে, গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ চলছে, আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, WBCS মেন্স অপশনাল অবশ্যই ব্যাচ রয়েছে। টার্গেট মিসলেনিয়াসকে কেন্দ্র করে বলতে পারো প্রিলিমস ওরিয়েন্টেড অলরেডি একটা ব্যাচ রয়েছে। এছাড়া আমাদের এই সবকটা ব্যাচ যদি তুমি একটা ছাতার তলায় পেতে চাও, তাহলে মিশন বেঙ্গল মহাপ্যাক বলে একটা বলতে পারো কিনা ওয়ান সাবস্ক্রিপশন ফর অল এক্সাম, এটাও আমাদের অ্যাপে রয়েছে, যেটা 18 মাসের ভ্যালিডিটি, যার প্রাইস হচ্ছে 3799 টাকা। এটার মানে কি না, যদি কেউ একবার এই মহাপ্যাকটা সাবস্ক্রাইব করে, তাহলে সে আগামী 18 মাস এডু নলেজের আন্ডারে যা যা ভিডিও আসবে, যা যা ক্লাস হবে অ্যাপে অ্যাপে যা যা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস সে অ্যাক্সেস করতে পারবে। যে কোনো ব্যাচের, যে ব্যাচই আসুক না কেন এডু নলেজের অ্যাপে, সেই অ্যাপে সে আগামী 18 মাস প্রত্যেকটা ব্যাচে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। সাথে এই মুহূর্তে নতুন দুটো ব্যাচ একদম ব্র্যান্ড নিউ বলতে পারো, সেগুলো হচ্ছে কিনা আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি বলতে পারো একটা কমপ্লিট ব্যাচ। ব্যাচটার নাম হচ্ছে কিনা গুরুকুল। এটা একদম নতুন ব্যাচ। এটা 3 অগস্ট থেকে বলতে পারো ক্লাস স্টার্ট, মানে আগামীকাল থেকেই বলতে পারো এখানে ক্লাস স্টার্ট হচ্ছে। এছাড়া WBP KP ওরিয়েন্টেড একটা ফাউন্ডেশন ব্যাচ, এটার ক্লাস স্টার্ট হচ্ছে কবে থেকে? 10ই আগস্ট থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তো যদি মনে করো যে তুমি WBP, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বিশাল বড় ভ্যাকেন্সি আসতে চলেছে আমরা জানি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তো সেই ওরিয়েন্টেড তুমি প্রিপারেশন নিতে চাও, বা যদি তোমার ড্রিম থাকে পুলিশ হওয়ার, তাহলে WBP KP কনস্টেবলের জন্য আমাদের এই ব্যাচ WBP KP ফাউন্ডেশন ব্যাচ 2026, ব্যাচের নাম ডায়াল 100, তুমি অবশ্যই দেখতে পারো। যদি কোনো রকম ব্যাচ পারচেস করাকে কেন্দ্র করে ক্লাস রিলেটেড যে কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু, তুমি এই নাম্বারে কিন্তু ফোন করে তুমি তোমার কোয়ারি জানাতে পারো। আশা করি তুমি এখান থেকে রিপ্লাই যা পাবে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে www.eduknowledge.com। এছাড়া আমাদের প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে এডু নলেজ অ্যাপটাকে তুমি ওখান থেকে ডাউনলোড করো এবং পছন্দ মতো নিজের ব্যাচে এনরোল করো। হয়েছে? এবার আসো আজকের টপিকটা, যে টপিকটা জন্ম মৃত্যু নিবন্ধ বিল বা সংশোধন বিল তুমি বলতে পারো। যে বিলকে কেন্দ্র করে আমরা এই ভিডিওতে আইন কি বলছে সেটা দেখব, যুক্তি কি আছে সেটা দেখব, সরকার কি বলছে, বিরোধী পক্ষ কি বলছে, আদেও সাধারণ মানুষের কতটা সুরাহা হবে বা হবে না, সব কিছুই কিন্তু আমরা আজকে এই ভিডিওর মারফত জানবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। গত শুক্রবারের ঘটনা, লোকসভায় তুমুল হট্টগোলে বলতে পারো কিনা লোকসভা মুলতবি হয়ে যায়। কেন? এই বিলটাকে পাস করানোকে কেন্দ্র করে। এই বিলটা যদিও বলতে পারো কি কোনো বিতর্ক ছাড়াই লোকসভায় পাস হয়ে যায়। বিরোধী দলের বলতে পারো কিনা জোরালো আপত্তি ও প্রতিবাদ সত্ত্বেও কিছু কর্ণপাত করা হয়নি বা শোনা হয়নি, বিল পাস হয়ে যায়। তো এখন তুমি প্রশ্ন করতে পারো যে এত তাড়াহুড়ো করে, বা বিরোধীদের যেটা বক্তব্য যে এত তাড়াহুড়ো করে এই বিলটা পাস করানোর পিছনে সরকারের যৌক্তিকতা কোথায়, কি কারণ যে এই বিলটা এত তাড়াতাড়ি পাস করাতে হলো, বা
এর পিছনে কারণটা কি? সেক্ষেত্রে সরকারের যুক্তি হলো যে সরকার এখানে তিনটে কারণ দেখিয়েছে, যে তিনটে কারণ সরকারের মনে হয়েছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিলটাকে পাস করানোর ক্ষেত্রে। প্রথম কারণ কি না, সরকারি পরিষেবা পরিচয়পত্র বা উত্তরাধিকারকে নিশ্চিত করা। তাহলে এই জন্ম এবং মৃত্যু এটা যদি নিবন্ধীকরণ হয়, রেজিস্টার হয়, তাহলে সরকারি পরিষেবা পেতে বা পরিচয়পত্র বা উত্তরাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ মানুষকে এই বিলটা বলতে পারো কিনা হেল্প করবে, মানে সাধারণ মানুষের উপকারে আসবে। এছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি রেজিস্টার করার জন্য এটাকে উৎসাহিত করা, অর্থাৎ এরম আমরা সাধারণত দেখি যে হ্যাঁ বাচ্চা জন্মগ্রহণ করলো, সেটা হয়তো রেজিস্টার হলো যেদিন জন্মগ্রহণ করলো সেদিন থেকে 2-4 বছর পরে, না এটা করা যাবে না। বা মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার পর হয়তো মানুষ ভুলেই গেছে যে এটাকে রেজিস্টার করতে হবে যে অমুক ব্যক্তিটি মারা গেছে, তাই না? তাহলে এই যে আমাদের মধ্যে যে বলতে পারো কিনা একটা ছন্নছাড়া ভাব বা গা ছাড়া ভাব, এটা বন্ধ করার জন্য বলতে পারো কিনা একটা তাগিদ। তার কারণ কি, যদি সরকারি পরিষেবা পেতে হয় বা পরিচয়পত্র বা উত্তরাধিকার সূত্রে যদি তোমার কোনো সম্পত্তি থাকে, সেইগুলো যদি তোমাকে পরিষেবা ঠিকঠাক পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই এটা মাস্টলি করতে হবে এবং সেটা নিয়মের মধ্যে টাইমের মধ্যে করতে হবে। এছাড়া আর কি কারণ সরকারের না, ফেক বার্থ সার্টিফিকেট ডিউরিং দ্য ভোটার লিস্ট অডিট। তাহলে এরকম অনেক সময় দেখা গেছে যে এই যে এসআইআর হলো, এসআইআর এর সময় আমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল যে যদি কেউ শো করে যে সালটা উল্লেখ করা ছিল, সেই সালের মধ্যে যদি তোমার জন্ম হয় এবং তুমি যদি বার্থ সার্টিফিকেট প্রুফ করতে পারো যে তুমি এখানকার বাসিন্দা, তাহলে তোমার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না। তো সেই জায়গাটায় দেখা গেছে অনেক জালিয়াতি হয়েছে, তো সেইটাকেও বলতে পারো কিনা আটকানো হচ্ছে কিনা সরকারের অন্যতম উদ্দেশ্য। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি বা বলতে পারো তুমি না, স্টপ ইউজ দ্য ফেক বার্থ সার্টিফিকেট ডিউরিং দ্য ভোটার লিস্ট অডিট। ভোটার লিস্টের যখন অডিট হচ্ছে তখন সেখানে বলতে পারো এই ফেক বার্থ সার্টিফিকেটকে আটকানো, এটা সরকারের উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে কি না, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বলতে পারো কিনা এটা করার জন্য মানুষকে বা সাধারণ মানুষকে উৎসাহ প্রদান করা। আর তৃতীয় হচ্ছে সরকারি পরিষেবা ও পরিচয়পত্র ও উত্তরাধিকারকে নিশ্চিত করা। এখন বক্তব্য যদি কোনো মানুষ ভুলে যায়, ইন সেন্স অফ যদি লেট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মানুষ কতটা হয়রানি হবে বা আদেও হয়রানি হবে কিনা। তাহলে এক্ষেত্রে যদি ডিলেটা বা দেরি 1 থেকে 2 বছর তোমার দেরি হয়, অর্থাৎ নতুন নিয়মে তুমি রেজিস্টার করতে যদি 1 থেকে 2 বছর তুমি দেরি করো, তাহলে বর্তমান যা নিয়ম আছে তাই কার্যকর থাকবে। বর্তমান নিয়ম কি আছে না, তোমাকে জেলা বা মহকুমা ম্যাজিস্ট্রেট কিনা অনুমোদন প্রয়োজন। তাহলে তোমার এটা যখন তুমি রেজিস্টার করতে যাবে 1 বছর বা 2 বছর পরে, তখন রেজিস্টার করার আগে তোমাকে কিনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তোমার অ্যাপ্রুভাল লাগবে, যেটা বর্তমান নিয়ম। যদি দেরিটা 1 বা 2 বছর হয় জন্ম মৃত্যু রেজিস্টার করার ক্ষেত্রে, কিন্তু সেটাই যদি 2 বছরের বেশি তোমার যদি দেরি হয়ে যায়, 2 বছরের বেশি যদি তোমার দেরি হয়ে যায়, সেক্ষেত্রে তখন কি হবে না, তখন কঠোর প্রক্রিয়া যাচাই বাছাই বাধ্যতামূলক হবে। মানে তখন স্ট্রিক্ট প্রসেস ভেরিফিকেশন এগুলো কিন্তু দরকার হবে, অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হতে পারে। এবং তার সঙ্গে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তোমার এক্ষেত্রে কিনা অনুমতি প্রয়োজন। তাহলে তখন কিন্তু তোমাকে কোনো কিছু প্রমাণ করতে গেলে, ধরো তোমার উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার ব্যাপার আছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা আটকে যাচ্ছে, তখন কিন্তু তোমাকে এটা প্রমাণ করতে হবে। সেই প্রমাণটা করবে কে না, তোমায় তখন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে কিন্তু অ্যাপ্রুভাল লাগবে, তবেই তুমি সেই সম্পত্তির কিন্তু উত্তরাধিকার পাবে, তবেই তুমি সেই সরকারি পরিষেবাগুলো যেগুলো আটকে গেছে সেগুলো কিন্তু পাবে। তাহলে 1 বছর থেকে 2 বছর যদি ডিলে হয়, তাহলে সাধারণত এখন যা নিয়ম আছে সেই নিয়মটা কি না, জেলা ও মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন। আর সেই ডিলেটাই যদি 2 বছরের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কঠোর প্রক্রিয়া যাচাই বাছাই এর মধ্য দিয়ে যেতে হবে এবং তার সঙ্গে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভাল দরকার। এবার তুমি প্রশ্ন করতে পারো যে এতে প্রান্তিক মানুষরা কি হয়রানি হবে না? হ্যাঁ হবে, বিরোধীদেরও বক্তব্য তাই ছিল। বিরোধীদের যে বক্তব্য ছিল, কি বক্তব্য ছিল না, ধরো সময় মতো যদি রেজিস্টার না করা হয়, তাহলে দরিদ্রের জন্য সময় সাপেক্ষ ব্যয়বহুল আইনি লড়াই লড়তে হবে।
তাহলে একটা সাধারণ লোক, ভালো করে বুঝবে, একটা সাধারণ লোক ধরো ভুলে গেছে বা অ্যাওয়ার নয়, যেটা করতে হবে সে বিষয়ে সে সচেতন নয়, তাহলে তাকে তখন তার সরকারি পরিষেবা পেতে বা তার বলতে পারো কিনা সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি, এই সমস্ত কোনো জিনিসের ক্ষেত্রে তখন কিন্তু তাকে কঠোর আইনি লড়াইয়ের মধ্যে যেতে হবে, যেটা হয়তো একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া, অ্যাপ্রুভাল নেওয়া, এছাড়া নিজেকে প্রমাণ করা যে হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে সেই ব্যক্তি, উত্তরাধিকার সূত্রে আমি হচ্ছে এনার সেই ব্যক্তি যে কিনা এই সম্পত্তি পাবে বা সরকারি এই পরিষেবাগুলো পাওয়ার যোগ্য, এই প্রমাণটা কিন্তু একটা সাধারণ লোকের ক্ষেত্রে করা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষের ব্যাপার। বিরোধীদের বক্তব্য কি ছিল? বিরোধীদের বক্তব্য ছিল এই বিলটি ডিটেল ডিসকাশনের জন্য পাঠানো হোক, যদিও গভর্নমেন্ট কিন্তু এটাকে রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ বিরোধীরা চেয়েছিল যে একটি স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটির কাছে বিলটা আগে পাঠানো হোক, আলোচনা হোক, আলোচনা করার পর তারপর এটাকে কিনা অ্যাপ্রুভাল দেওয়া হোক, কিন্তু সরকার সেই টাইমটুকু কিন্তু বিরোধী পক্ষকে দেয়নি। তাহলে এই জায়গাটা বলতে পারো কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হলেও ভবিষ্যতে হতে পারে মেবি, যে টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ লিগাল হার্ডল ফর দ্য পুয়ার হু ফেল টু রেজিস্টার অন টাইম, মানে যারা সময় মতো রেজিস্টার করবে না, যে সমস্ত গরিব বা দরিদ্র বা প্রান্তিক মানুষ আছে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বলতে পারো কিনা আইনি জটিলতার মধ্যে পড়তে পারে, নিজের অজান্তেই পড়তে পারে। কারণ সাধারণ মানুষ এখনো পর্যন্ত এই বিলটা সম্পর্কে অ্যাওয়ার নয়, এই বিলটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে সে সম্পর্কে তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল নয়। তাই সরকারের উচিত এই বিলটা যেমন পাস করানো হয়েছে তার সাথে সাথে সাধারণ মানুষকে যেন অ্যাওয়ার করা, গ্রাম স্তরে ব্লক স্তরে রেগুলার বেসিসে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালানো, যে টাইম মতো জন্ম এবং মৃত্যু এটাকে রেজিস্টার করতে হবে সরকারি পরিষেবা এবং আইনি জটিলতার হাত থেকে বাঁচার জন্য। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিন্তু চালিয়ে যেতে হবে। এই বিলটাকে কেন্দ্র করে বলতে পারো গত শুক্রবার দিন উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, আমরা বিভিন্ন ধরনের সেখানে জিনিস দেখতে পাই, যেমন ধরো এই বিলটা নিয়ে উত্তেজনা তীব্র হয়, হট্টগোলের মধ্যে বিলটা যদিও পাস হয়, চেয়ারম্যান রাজ্যসভাতে ক্ষেত্রে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলতে পারো টিএমসির লিডার বা এমপি ডেরেক ওব্রায়ানকে ভৎসনা করেন, মাল্লিকার্জুন খার্গের নোটিশ রিজেক্টেড হয়ে যায়, এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে তীব্র বিতর্ক হয় এবং সোমবার পর্যন্ত কিনা অধিবেশন মুলতবি হয়ে যায়। 267 নম্বর বিধি অনুযায়ী বলা হচ্ছে জরুরি বিষয় আলোচনার জন্য সাধারণ কাজ স্থগিত রাখার নিয়ম। কোন নিয়ম? এই যে সোমবার পর্যন্ত যে সেশনটা অ্যাডজার্ন হয়েছে, এটা কি নিয়মের আন্ডারে হয়েছে না 267 রুল 267 পর্যন্ত 267-এ বলা আছে জরুরি বিষয়ে আলোচনার জন্য সাধারণ কাজ স্থগিত রাখার নিয়ম হচ্ছে কিনা, নিয়মটাকেই বলা হয় সেশন অ্যাডজার্ন। তাহলে এই বিলটাকে কেন্দ্র করে লোকসভা রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে এবং বলতে পারো যদিও এক্ষেত্রে সরকারের কোনো অসুবিধে হয়নি, সরকার বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও বিলটা পাস করিয়েছে। শুধু একটাই বক্তব্য এখান থেকে উঠে আসবে যে এক্ষেত্রে কাদের লাভ হলো কাদের ক্ষতি হলো, বা আমরা যদি বিগার পিকচারটা দেখি তাহলে একদিকে তুমি বলতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি বা প্রশাসনিক দক্ষতা, যেখানে ফ্রড এবং ডেটা আপডেট করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তুমি বলতে পারো সোশিও ইকোনমিক বা রিয়েলিটি বা আর্থসামাজিক বাস্তবতা যে চিত্র আমাদের সামনে তুলে ধরছে, সেখানে বলা হচ্ছে দারিদ্র ও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, তাই না? দারিদ্র তো রয়েছে, তার সঙ্গে সচেতনতার অভাবও রয়েছে। এবং তুমি যদি ভাবো তাহলে পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্টে বা পলিটিক্যালি তুমি যদি এটাকে ভাবো রাজনৈতিক সংঘাতও এটা কিন্তু তৈরি করেছে। একটা সিম্পল রেজিস্ট্রেশনকে আপডেট করার ক্ষেত্রে নাগরিকত্ব, ভোটিং রাইট এবং কিনা অ্যাক্সেসিবিলিটি বা বলতে পারো কিনা সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটাকে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে। সব থেকে বেশি প্রভাব পড়বে কাদের ওপরে? সব থেকে বেশি প্রভাব পড়বে এই বিলটা যারা কিনা প্রান্তিক মানুষ, যারা কিনা বলতে পারো আর্থসামাজিকভাবে কিনা দুর্বল বা যাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তাদের মধ্যে কিন্তু আসল বলতে পারো কিনা এই বিলটার প্রভাব পড়বে। সাধারণ মানুষের অন্যান্য স্তরের ক্ষেত্রে কিন্তু এই বিলের প্রভাব খুব একটা পড়বে না। যারা শহরাঞ্চলে বসবাস করে তারা অবশ্যই জন্মানোর সময় অটোমেটিক হসপিটাল থেকে রেজিস্টার হয়ে যায়, নার্সিংহোম থেকে রেজিস্টার হয়ে যায়। আর
মারা যাওয়ার পরও বলতে পারো কিনা, যখন ডেথ সার্টিফিকেট নিতে যাচ্ছে তখনও কিন্তু অটোমেটিক রেজিস্টার হয়ে যাচ্ছে। কিন্তু গ্রাম স্তরে বা প্রান্তিক স্তরে কিন্তু এই জিনিসটা কিন্তু যদি প্রচার সঠিকভাবে না হয়, তাহলে সেই সমস্ত মানুষেরাই কিন্তু সব থেকে বেশি প্রবলেমের মধ্যে পড়তে চলেছে। তাই আবারও একবার বক্তব্য এটাই, সরকারের এই বিল পাস করাকে কেন্দ্র করে অন্য কোনো দিকে না তাকিয়ে সাধারণভাবে উচিত যে সাধারণ বা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে এই বিলটা সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না ফেস করে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং আমাদের চ্যানেলকে ফলোর মধ্যে রাখো এবং দেখতে থাকো, সঙ্গে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।